সালামু আলাইকুম ইয়াসমিনেশন। হ্যান্ডসাম এই ডক্টরের চেহারার ওপর যাবেন না। চেহারা দেখতে সুন্দর হলেও লোকটি আসলে শয়তান। এই ডক্টরের কাজই হচ্ছে সুন্দরী মেয়েদেরকে আটকে রেখে তাদের মাংস বাইরে ভিআইপিদের কাছে বিক্রি করা। ডক্টরটা নিজেও কিন্তু একটা নরখাদক। ডক্টরের পছন্দের খাবারই হচ্ছে মেয়েদের মাংস। ডক্টরটা বাইরের দেশে অন্যান্য ভিআইপিদের কাছে মেয়েদের মাংস সেল করে। প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে এসে মেয়েদেরকে আটকে রাখে আর জীবিত অবস্থাতে এক এক করে বডি পার্টস কেটে কেটে সে বিক্রি করে। এই ডক্টরের প্রেমের জালে ফেঁসে যায় নোয়া নামের একটি মেয়ে, যে মেয়েটি কিনা ডেটিং অ্যাপে ছেলেদেরকে খুঁজে বেড়াচ্ছিল। সে তার জীবনে এতটাই লোনলি যে সে ডেটিং অ্যাপের মাধ্যমে যেভাবেই হোক না কেন মিঙ্গেল হতে চাচ্ছিল। নোয়া তার বান্ধবী মলিকে এ ব্যাপারে বলে। মলি তার অনেক ভালো বান্ধবী, একসাথে তারা জিমেও যায়। মলি যদিও তাকে বলছিল এভাবে ডেসপারেটভাবে ছেলেদেরকে না করতে, কারণ সে কোনো ভুল ছেলের ফাঁদে পা দিয়ে দিবে। কিন্তু নোয়া তার জীবনে এতটা বেশি লোনলি, সে যেভাবে হোক না কেন একটা ছেলের সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছিল। সে একের পর এক ডেটিং অ্যাপ ইউজ করতে থাকে, যদিও কোনো কাজ হয় না। একদিন হঠাৎ করে সে গ্রোসারি স্টোরে গেলে সেখানে এই ডক্টর স্টিভের সঙ্গে তার দেখা হয়। স্টিভ মেয়ে পটাতে একদমই ওস্তাদ। যেভাবে হোক না কেন নোয়াকেও কথার জালে পটিয়ে ফেলে। নোয়া বুঝতেও পারে না তার জন্য সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। এদিকে সম্পর্কের মধ্যে জড়ানোর জন্য ডেসপারেট নোয়া স্টিভকে সহজেই বিশ্বাস করে ফেলে। এই ব্যাপারে সে মলিকেও বলে। মলি এইসব হঠাৎ করে মেশা ছেলেদের সঙ্গে বেশি মিশতে নিষেধ করে। কিন্তু রাতের বেলা নোয়া দেখা যায় স্টিভের সঙ্গে দেখা করার জন্য একটা বারে যায়। এই বারে আবার মলির বন্ধু পলও কাজ করত। পল যদিও স্টিভকে তেমনভাবে চেনে না। স্টিভ এখানে নিজের আইডি দেওয়ার মাধ্যমে দুজন এখানে ড্রিঙ্কস করে। নোয়া স্টিভকে এতটা বেশি বিশ্বাস করে ফেলে যে তাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। নোয়ার সাথে স্টিভের সম্পর্ক এতটা ঘনিষ্ঠ হয়ে যায় যে তারা একসাথে রাত কাটায়। সকালবেলা উঠে নোয়া কি মনে করে স্টিভের সঙ্গে তার কিছু পিকচার ক্লিক করে। নোয়া সেদিন অফিসে না গেলে মলি তার কাছে কল করে জানতে পারে যে সে স্টিভের সঙ্গেই আছে। স্টিভের পিকচার মলির কাছে সে সেন্ড করে দেয়। এমনকি কথায় কথায় এটাও জানায় যে সে স্টিভের সঙ্গে কতটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, আর সে স্টিভকে এতটা বেশি বিশ্বাস করে যে স্টিভের সঙ্গে সে একটা জায়গায় ঘুরতে যাবে। স্টিভ এটাও বলেছে জায়গাটা এতটা সুন্দর যে সে তার কত দুঃখ কষ্ট আছে সবকিছু ভুলে যাবে। মলি যদিও এ ব্যাপারে তাকে নিষেধ করছিল, বারবার বলছিল ভেবে দেখতে, কিন্তু সে এতটাই বেশি ভালোবেসে ফেলেছে স্টিভকে যে স্টিভ ছাড়া সে এখন কিছু বুঝতেই পারছে না। নোয়ার ফ্যামিলি বলতে কেউই ছিল না। নোয়া একটা অনাথ মেয়ে, শুধুমাত্র মলি তার একমাত্র বান্ধবী। বিশেষ করে এই কারণে মলির সাথে নোয়ার সম্পর্ক অনেক বেশি ডিপ ছিল। এমনকি সে টেক্সট করে এটাও জানিয়ে দেয় যে সে আসলে কোথায় যাচ্ছে, কিন্তু সে নিজেও জানতো না এক্সাক্ট জায়গাটার নাম। জঙ্গলের মধ্যে দিয়ে তাকে স্টিভ নিয়ে যেতে থাকে। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। দেখা যায় জঙ্গলের মধ্যে একটা বাড়ি, আশেপাশে কোনোই বাসা নেই। আর এই সব কিছু দেখে নোয়ার কোনোই সন্দেহ হয় না। বাড়ির মধ্যে ঢুকে সে শান্ত মনে ঘুরতে থাকে। তার কাছে শান্ত এই পরিবেশ অনেক বেশি পছন্দ। ভিতরে আসতেই স্টিভ তাকে একটা ড্রিঙ্কস সার্ভ করে। ড্রিঙ্কসটি খেতে খেতে নোয়ার শরীর খারাপ হতে শুরু করে। হঠাৎ করে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আস্তে আস্তে যখন নোয়ার জ্ঞান ফেরে সে উঠে আসার চেষ্টা করলে দেখে স্টিভ একপাশে বসে আছে। স্টিভের সঙ্গে কথা বলতে বলতে সে হঠাৎ করে উঠতে গেলে দেখে তার হাত একটা ছেকলে বাঁধা। সে বুঝতেও পারে না কেন তাকে স্টিভ এখানে বেঁধে রেখেছে। সে সন্দেহ করতে থাকে হয়তো বা স্টিভ তাকে বিক্রি করে দিবে, বা হয়তো আরও কোনো খারাপ কোনো ইন্টেনশন আছে। স্টিভ যখন তাকে প্রথমবারের জন্য বলে যে তার মাংস সেল করা হবে, এই কথাটা নোয়ার একদমই বিশ্বাস হয় না। কিন্তু পরবর্তীতে সে স্টিভকে দেখে ভয় পেতে শুরু করে, কারণ স্টিভের কণ্ঠ ছিল শান্ত আর কথাগুলো ছিল একদম সত্যি। সত্যি সত্যি নোয়ার মাংস এবার সেল করা হবে। স্টিভকে সে ভয়ানকভাবে দেখতে শুরু করে। স্টিভ এখানে তার প্রফেশন সম্পর্কে বলে সে আসলে একটা সার্জন, কিন্তু সে শুধুমাত্রই মানুষের মাংস সেল করে। তার কাজই মানুষের মাংস বিশ্বের সব ভিআইপিদের কাছে পৌঁছে দেওয়া, আর তারা শুধুমাত্র মেয়েদের মাংসই সেল করে। আমার ফোন থেকে স্টিভ মলির কাছে এসএমএস দেয়। সেখানে সে একটা ঝর্ণার ছবিও দেয় আর জানায় সে এখানেই ঘুরতে গেছে, তার আসতে অনেক দেরি হবে। মলিকে এভাবে এসএমএস দেওয়ার কারণ হচ্ছে নোয়ার আর কোনো ফ্যামিলি বলতে কেউই নেই, শুধুমাত্র মলি একমাত্র ব্যক্তি যার সাথে নোয়ার যোগাযোগ ছিল। এদিকে নোয়া বন্ধ সে রুমের মধ্যে সেকল থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করতে থাকে। পাশের রুম থেকে একটা মেয়ের শব্দ শোনা যায়। নোয়া সে মেয়েটির সঙ্গে কথা বললে জানতে পারে মেয়েটির নাম মেলিসা। মেয়েটি নোয়াকে বলে সে কতদিন যাবৎ এখানে আটকে আছে সে নিজেও জানে না। নোয়া বুঝতে পারে এখানে তার মতো অনেক মেয়েই আছে যারাও এখানে বন্দি। নোয়া ভয়ে গুটিসুটি হয়ে বসে পড়ে। মলি অফিসে কাজ করার সময় হঠাৎ করে তার নোয়ার কথা মনে হয়। সে গুগলে গিয়ে চেক করতে শুরু করে এই নামে কোনো ডক্টরের ব্যাপারে।
কিন্তু সেখানে স্টিভ নামের ওই ডক্টরের কোনো ছবি পায় না। সে নোয়াকে এসএমএস দিলে রিপ্লাই আসে, কিন্তু আসলে আমরা জানি এটা স্টিভই দিচ্ছিল। আর এদিকে ঝর্ণার সে ছবিটাকে তুলে গুগলে দিলে দেখতে পায় গুগল থেকে নিয়ে সে ছবিটিকে সেখানে দেওয়া হয়েছে। মলি বুঝে যায় নোয়া কোনো বড় বিপদে পড়েছে। এদিকে আমরা স্টিভকে দেখি। স্টিভ বাসার ওপরের তলাতে ছিল। এখানে সে মেয়েদের বডি পার্টসগুলোতে একটা ফ্রিজারের মধ্যে রেখেছিল। এখান থেকে সে মাংস কেটে কেটে প্যাকেট করতে থাকে। অর্থাৎ পৃথিবীতে নানান জায়গাতে ভিআইপিগুলো আছে, তাদের কাছে এই মাংসগুলোকে পাঠানো হবে। এখান থেকে একটা লোক এসে বক্সগুলোকে নিয়ে যায় আর নানান দেশের ভিআইপিদের কাছে পৌঁছে দেয়। রাতের বেলা নোয়া স্টিভকে জানায় সে বাথরুমে যাবে। স্টিভ নোয়াকে বিশ্বাস করে তার হাতের ছেকলটাকে খুলে দেয়। সে বাথরুমে নিয়ে যাওয়ার সময় নোয়া হঠাৎ করে স্টিভের ওপরে আক্রমণ করে বসে। আর এটার জন্য স্টিভ তাকে শাস্তিস্বরূপ এমন একটা শাস্তি দেয় যে নোয়া কখনো ভাবতেও পারেনি যে এটা তার সাথে হবে। স্টিভ অপারেশনের মাধ্যমে নোয়ার নিতম্ব কেটে বাদ দিয়ে দেয়। মলি এর পরে যায় স্টিভের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তার বন্ধুর কাছে। পল মলিকে তার কাস্টমারের ব্যাপারে কোনো কিছু জানাতে চাচ্ছিল না, কিন্তু মলিও ছিল নাছোড়বান্দা। আর এদিকে পলও আবার মলিকে পছন্দ করে। সেই দুর্বলতার সুযোগ নিয়ে সে স্টিভের ব্যাপারে জেনে নেয়। এদিকে নোয়ার অবস্থা এতটাই খারাপ যে সে উপুর হয়ে শুয়ে থাকে, কারণ তার বসার মতো অবস্থা নেই। পল মলিকে স্টিভের ব্যাপারে সব রকম ইনফরমেশন দিয়ে দেয়, এমনকি তার বাড়ি কোথায় সেটাও জানিয়ে দেয়। স্টিভের ওয়াইফ অ্যানার ফেসবুকের অ্যাকাউন্টও পাঠিয়ে দেয়। স্টিভের একটা ফ্যামিলিও আছে, ওয়াইফের নাম অ্যানা, আর তাছাড়া তার 2টা যমজ সন্তান আছে। নোয়া খুব কষ্ট করে বাথরুমে বসার চেষ্টা করার সময় স্টিভ কাউকে একটা তুলে নিয়ে যাচ্ছে দেখে নোয়া এসে দেখার চেষ্টা করে মেয়েটি কে ছিল। এদিকে মলি স্টিভের বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে যায়। এসে দেখে অ্যানা তার 2 সন্তানকে নিয়ে স্কুল যাচ্ছে। সে এই সব কিছুর ব্যাপারে আবার তার বন্ধু পলকেও জানিয়ে দেয়, কারণ যদি কোনো কিছু হয় তাহলে যেন পল এসে তাকে উদ্ধার করে। এদিকে দেখানো হয় নোয়া শুয়ে শুয়ে ম্যাগাজিন দেখছিল। এই সময় স্টিভ এসে তাকে জানাতে থাকে আজকের অপারেশনের ব্যাপারে। অপারেশনটা কতটা কঠিন ছিল, কিন্তু সেসব দিয়ে রুগীটিকে বাঁচানো যায়নি। এইসব কিছু বলে স্টিভ চলে যায়। আর চোখের সামনে মোটিভেশনের একটা স্পিচ বললে সে সেখান থেকে মোটিভেট হয়। সাহস জুগিয়ে আবার উঠে মেলিসার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু পাশের রুমে মেয়েটি জানায় তার নাম পেনি, কারণ মেলিসাকে গতকালকে রাতে স্টিভ নিয়ে গিয়েছে। পেনি জানে না যে মেলিসা জীবিত আছে কিনা, আর পেনি এখানে কতদিন যাবৎ আছে পেনি সেটা নিজেও জানে না। মেলিসাও এখানে কতদিন যাবৎ ছিল সেটাও মেলিসা জানতো না। দুজনের মধ্যে কথা হতে থাকে। এইদিকে মলি পলের কাছে এসএমএস দিয়ে সে বাড়ির মধ্যে প্রবেশ করে। মলি এসে দরজায় নক করলে অ্যানা তাকে অনেক কোশ্চেন করে। জিজ্ঞাসাবাদের পরে সে দরজা খুলে দেয়। মলি ভিতরে প্রবেশ করে। নোয়া দেওয়াল ধরে হাঁটার প্র্যাকটিস করতে থাকলে এই সময় স্টিভ এসে তাকে নতুন সার্জারির ব্যাপারে গল্প শোনায়। এরপরে সে সেখান থেকে যেতে লাগলে তাকে নোয়া এ ব্যাপারে জিজ্ঞাসা করে যে আসলে মাংসের টেস্টটি কেমন। এই কথায় স্টিভ অনেক বেশি আগ্রহ পায় আর তাকে জানায় এরপরে সে একদিন তার সাথে ডিনার ডেটে যাবে। মলিকে অ্যানা পানি দেয়। মলি প্রথমে তো কিছুক্ষণ ইতস্ততা করছিল, এরপরে সে ডিরেক্ট বলে তার বান্ধবীর ব্যাপারে। বলতে বলতে সেখানে স্টিভ চলে আসে। মলি এখান থেকে কেটে পড়তে চাচ্ছিল, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে সন্দেহের বশে সে যখন নোয়ার ফোনে কল করে, স্টিভ নোয়ার ফোনটি নিজের পকেট থেকে বের করে দেখায়। এই সময় পিছন থেকে অ্যানা এসে মলিকে আঘাত করে। পল এদিকে মলির ফোনে অনেকবার ট্রাই করে, কিন্তু কোনো এসএমএস যায় না। এদিকে বন্ধ সে ঘরের মধ্যেই নোয়া আপনা থেকে চেষ্টা করতে থাকে নিজেকে স্ট্রং করার। এই সময় স্টিভ তাকে এসে একটা প্যাকেট দিয়ে যায় আর বলে যায় এটা তাদের ডেট নাইটের জন্য। রাতে পল মলির লোকেশন ট্রেস করার চেষ্টা করলে সে দেখে জঙ্গলের মধ্যে গিয়ে মলির লোকেশন স্থির হয়েছে। এরপরে দেখানো হয় রাতে অ্যানা গোসলের আগে তার ড্রেস চেঞ্জ করছিল। এই সময় তার একটা পাও আমরা দেখতে পাই। এখান থেকে আমরা এটা তো বুঝতে পারি হয়তো অ্যানা একসময় স্টিভের ভিকটিম ছিল। এইদিকে সেই স্টিভকে দেখানো হয় স্টিভ মেয়েদের বডি পার্টসগুলোকে নিয়ে গিয়ে বাগানের মধ্যে কাটছিল। সে ডেট নাইটের জন্য খাবার প্রস্তুত করছিল। রাতে নোয়ার সাথে বসে স্টিভ খাওয়া দাওয়া করার সময় স্টিভ খাবার প্রস্তুত করতে গেলে নোয়া আশেপাশে দেখে সতর্ক হতে শুরু করে। কিভাবে সে এখান থেকে পালাবে তার মাথার মধ্যে শুধু একটাই প্রশ্ন। এই সময় নোয়াকে খাবার সার্ভ করে স্টিভ। এই খাবারটা ছিল একটা মেয়ে যার নাম ছিল হোপ। স্টিভ খুব গর্ব সহকারে মেয়েটার ব্যাপারে বলতে থাকে। এরপরে সে গিয়ে তাকে সেই রুমে রেখে আসে। আসার সময় স্টিভ মলিকে কাঁধে তুলে নিয়ে চলে আসে। বোঝাই যায় মলি এ পরের ভিকটিম। এদিকে নোয়া বমি করছিল।
সে আসলে প্ল্যান করছে স্টিভের বিশ্বাস অর্জন করে যেভাবে হোক এখান থেকে বেরোবে। মলির একটা কিডনি কেটে স্টিভ বিক্রি করে দেয়। পল বার থেকে বের হওয়ার সময় এসএমএস গুলো ডেলিভার হয়নি দেখে খুব বেশি টেনশন করে। নোয়া এদিকে বসে থেকে পেনির সাথে গল্প করছিল। তার অনেক ইচ্ছা পেনিকে দেখার। আমাদেরকে পেনিকে এক ঝলক দেখানো হয়। পেনির একটা পা নেই, তার মানে স্টিভ পেনির একটা পা কেটে বিক্রি করে দিয়েছে। স্টিভের পরে আবারও এসে নোয়ার কাছে একটা পার্সেল দেয়। তাকে জানায় আজকের রাতটা তাদের জন্য ডেট নাইট হবে। তার জন্য যাতে করে সে পুরোপুরি প্রিপেয়ার হয়। নোয়াও এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রিপেয়ার করে নেয়। সুন্দর ড্রেস পরে বের হয়। সে আজকের রাতটাকে কোনো ক্রমে মিস যেতে দিবে না। খেতে খেতে জানতে পারে আজকে যেটা খাচ্ছে যার নাম মেলিসা। সে আঁতকে ওঠে, কারণ এখানে প্রথমে এসে তার মেলিসার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল। সে মেয়েটিকে দেখতেও পায়নি, কিন্তু যেভাবেই হোক না কেন তাকে স্বাভাবিক ব্যবহার করতে হবে। এরপরে স্টিভ নিয়ে গিয়ে একটা জায়গায় দেখায় ট্রফির মতো সে সাজিয়ে রেখেছে যতগুলো মেয়েকে সে খুন করেছে অলরেডি, যাদের মাংস সে সেল করেছে। এখানে সে হোপ নামের মেয়েটির ছবিও দেখে, আর মেলিসার ছবিও প্রথমবারের মতো দেখতে পায়। তবে এক কর্নারে রাখা ফোন কেসগুলোর মধ্যে একটা ফোন কেস তার নজর কাড়ে। সেটা ছিল মলির। সে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে বুঝতে পারে মলিও তার পিছে পিছে এখানেই এসেছে, আর হয়তো মলিও ভিকটিম। তবুও তাকে স্বাভাবিক ব্যবহার করতে হবে। খেতে খেতে সে ইমোশনাল হয়ে যায়। সে বলতে শুরু করে তার জন্য এর পূর্বে কেউ কখনো রান্না করেনি। সে যেহেতু অনাথ, তার যেহেতু মা ছিল না, সেহেতু এটাই প্রথম তার জন্য কেউ রান্না করেছে। স্টিভ ও নোয়ার এইসব কথার মধ্যে চলে আসে। এরপরে তারা একসাথে ডান্স করে। স্টিভ নোয়ার হাতের ছেকল খুলে দেয়। সাথে টাইম স্পেন্ড করার জন্য স্টিভ নোয়াকে নিয়ে রুমে যায়। নোয়া বাথরুমে গেলে একটু পরে সে এসে স্টিভের সঙ্গে ক্লোজ হওয়ার নাম করে তার চোখের মধ্যে পেস্ট ঢুকিয়ে দেয় আর তার গোপনাঙ্গ কেটে দেয়। স্টিভ ব্যথায় যন্ত্রণায় রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে। নোয়া তাড়াহুড়ো করে দরজাটা কোনো ক্রমে আটকে দিয়ে সেখান থেকে চলে যায়। সে মলিকে আর পেনিকে কোনো ক্রমে বাঁচিয়ে নেয়। পেনির সাথে নোয়ার এই প্রথমবারের মতো দেখা হয়। এর পূর্বে শুধুমাত্র তারা দেওয়ালের দুই পাশ থেকে কথা বলতো। স্টিভ দরজা খুলে ফেলে কোনো ক্রমে কিচেনে যায়। স্টিভকে মারার জন্য তারা এখানে নানানভাবে তাকে উপর আক্রমণ করতে থাকে, কিন্তু কোনো ক্রমে তিনটা মেয়ে মিলে এই স্টিভের সাথে পেরে উঠছিল না। এই নরখাদক পশুর প্রাণীটি এত বেশি শক্তিশালী ছিল যে তার সঙ্গে ফাইট করতে করতে তারা নিজেরাই নাজেহাল হয়ে যায়। সেসব দিয়ে মলির মারা একটা কিকে স্টিভ সেখানে অজ্ঞান হয়। এরপরে তারা সেখান থেকে একটা ফোন আর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। পল এদিকে মলের লোকেশন ট্রেস করতে করতে এই স্টিভের বাড়ির সামনে এসে জঙ্গলের মধ্যে দাঁড়ায়। মেয়েগুলোর অবস্থা এতটা খারাপ ছিল যে তারা নিজে নিজে হাঁটতে পারবে না। তিনজনের সাহারা হয়ে হাঁটছিল। তারা পিছনের দিকের গেট দিয়ে জঙ্গলের মধ্যে বেরোয়। এদিকে স্টিভ তখনও জীবিত ছিল। সে বন্দুক সহকারে বেরিয়ে বন্দুক দিয়ে গোলাগুলি করতে থাকে, আর এই শব্দ আবার পল শুনতে পেয়ে গাড়ি নিয়ে এসে পালিয়ে যায়। মেয়েগুলো একটা গাছের পিছনে এসে লুকিয়ে পড়ে, আর এদিকে স্টিভ তখন খুঁজে বেড়াচ্ছে। অ্যানা এদিকে বাড়ির মধ্যে এসে দেখে রক্তাক্ত অবস্থা। সে বুঝে যায় এখানে কি হচ্ছে। সে পিছনের গেট দিয়ে বের হয়। গুলির শব্দ পেতে অ্যানা বুঝে যায় তারা পিছনের জঙ্গলে আছে। সুযোগ বুঝে তিনটা মেয়ে মেলে স্টিভের ওপরে আক্রমণ করে আর তাকে মেরে মেরে সেখানেই গুলি করে মেরে ফেলে। এরপরে মেয়েগুলো একে অপরের সাহারা হয়ে একটা জায়গায় লাইটের নিচে এসে দাঁড়ায়। এখানে এসে নোয়া দেখে তাদের কাছে যে ফোনটি ছিল সেটি সে হারিয়ে ফেলেছে। সে পুনরায় যায় ফোনটিকে খুঁজতে। এদিকে অ্যানা গিয়ে স্টিভের লাশটিকে দেখে সে গার্ডিয়ানকে বলে এই লাশটিকে তুলে নিয়ে রুমে নিয়ে যেতে। আর এদিকে নোয়া ফোন খুঁজতে থাকে। ফোন খুঁজে পেলে সে পিছনে ঘুরতে দেখে একটা মেয়েকে। মেয়েটি আর কেউ নয়, অ্যানা ছিল। অ্যানা হঠাৎ করে তার গলা চেপে ধরে। নোয়ার দেরি হওয়াতে মলির অনেক টেনশন হচ্ছিল। নোয়া হাতে একটা চাবির রিং পেলে সে চাবির রিংকে দিয়েই অ্যানার ওপর আঘাত করে। অ্যানা পাশেই পড়ে ছটফট করতে থাকে, কিন্তু সে আবারও নোয়ার ওপরে উঠে আক্রমণ করতে গেলে মলি এসে অ্যানার মাথায় মেরে মাথা ঘুরিয়ে দেয়। এখানে নোয়া প্রথমবারের মতো জানতে পারে যে এটা আসলে স্টিভের ওয়াইফ। এইরকমই সুন্দর মুভির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।